প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি চা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। মতান্তরে বাংলাদেশে প্রতিদিন মানুষ প্রায় 10 কোটি কাপ চা গ্রহণ করে থাকে এবং চা প্রসঙ্গ আসলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে টিলা, সবুজ টিলা এবং সেই সবুজ টিলা আচ্ছাদিত সিলেট অঞ্চলের কথা। কিন্তু আপনারা জানেন যে আমাদের চা উৎপাদন শিল্পে একটা বড় ধরনের পরিবর্তন এসছে এবং আমাদের উত্তরের জেলা পঞ্চগড়ে এখন চা উৎপাদন হয় এবং মোটামুটি প্রায় 2 যুগ সময় ধরে এখানে চা উৎপাদন হচ্ছে এবং এটা হিমালয়ের পাদদেশে অবস্থিত জেলা বলে এখানকার মাটির বৈশিষ্ট্য, এখানে বাতাসের বৈশিষ্ট্য, পানির বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগত কারণে আমাদের এই চা দার্জিলিংয়ের চা কিংবা নেপালের চায়ের মতোই প্রায় একই রকম স্বাদের, একই রকম গন্ধের বলে অনেকেই বলে থাকেন। এই যে পঞ্চগড়ে চা শিল্পের বিকাশ হচ্ছে এবং পঞ্চগড়ে যে আজকে চা শিল্পের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি আবার কিছু ভুল পদক্ষেপের কারণে কিংবা আমাদের কিছু তথ্যগত ঘাটতি থাকবার কারণে আমরা হোঁচট খাচ্ছি, বিশেষ করে আমাদের চা চাষিরা হোঁচট খাচ্ছে। এই বিষয়ে আমরা আজকে একটি প্রতিবেদন দেখব। মাটি ও মানুষ টিমের পক্ষ থেকে আমি আতাউর রহমান মিটন পঞ্চগড়ের হিমালয় টি গার্ডেন থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। চা চাষের একটি অন্যতম শর্ত হচ্ছে যে চা বাগানে শেড ট্রি থাকতে হয়, অর্থাৎ এমন কিছু গাছ থাকবে যেই গাছের পাতা থেকে চা বাগানে ছায়া পড়বে, আবার পাতার ফাঁক দিয়ে দিয়ে মিষ্টি রোদের আভা এসে গাছের পাতাগুলোকে সবুজ আবহ করবে, সতেজ করবে। এবং আমরা সকল চা বাগানে দেখব যে সেখানে শেড ট্রি বলা হয়, সেই শেড ট্রি আমরা দেখতে পাবো। শেড ট্রি হিসেবে সাধারণত যে কোড়ই বা সিম জাতীয় যেগুলোতে লম্বা লম্বা ফল হয়, সেই জাতীয় প্ল্যান্টগুলোকেই সাধারণত ব্যবহার করা হয়। কিন্তু এই পঞ্চগড়ের হিমালয় টি গার্ডেনে এসে আমরা একটি ব্যতিক্রমী প্রয়াস লক্ষ্য করলাম। এখানে জনাব জহিরুল ইসলাম সাহেব তার বাগানে তিনি তেজপাতার গাছ লাগিয়েছেন। আমরা সবাই জানি তেজপাতা একটি জনপ্রিয় মশলা, আমাদের প্রতিদিনকার যে খাদ্য তালিকা সেখানে সামান্য হলেও তেজপাতার ব্যবহার রয়েছে। এই যে তেজপাতা তিনি এখানে চাষ করছেন, ওনার মতে এই তেজপাতা সাথী ফসল হিসেবে তিনি করছেন, এতে করে তার বাগানে যেমন শেড ট্রির কাজটি হচ্ছে, আবার পাশাপাশি বছরে শুধুমাত্র তেজপাতা থেকেই তিনি লক্ষাধিক টাকা আয় করছেন। এই যে একের ভেতরে দুই, এটা কিন্তু একটা খুবই অনন্য উদাহরণ। আপনি এটা কতদিন আগে শুরু করলেন? আমি এটা বাণিজ্যিকভাবে 17 সাল থেকে আমি এই বাগানটা শুরু করেছি। 17 সাল থেকে শুরু করেছেন? শুরু থেকেই কি এটা অর্গানিক ছিল নাকি? না, শুরু থেকে ছিল না। আমি 19 সাল থেকে আমি এটা অর্গানিক পদ্ধতি নিয়ে 19 সাল থেকে আপনি অর্গানিকে করছেন। কত বিঘা জমিতে বা একরে আপনি করছেন? এখানে 6 একর জমি, 18 বিঘা বলে এখানকার। আচ্ছা, আপনি অর্গানিক টি গার্ডেন করার কথা কেন আপনার মাথায় আসলো? মানে আমার মাথার মধ্যে আসলো, পঞ্চগড়ে আসলে বাংলাদেশে জানেন, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র একটি জেলা। এখানে যেহেতু এখানে হিমালয়ের পাদদেশে জলপাইগুড়ি, শিলিগুড়িতে আপনার চা বাগান আছে, ঠিকই ওইখানকার মাটি আর এখানের মাটির ধরনটা একই আর কি। যার জন্য এখানে আসলো, ওরা যেহেতু অর্গানিক কিছু কিছু বাগান আছে, আমি ভিজিট করছি, অনেকবার গেছি আমি, যে আমাদের এখানেও সম্ভব, কারণ ওইখানকার চায়ের ফ্লেভার এবং পঞ্চগড়ের মাটির চায়ের ফ্লেভার কিন্তু একই করা সম্ভব। সেই দিক থেকে আমি বলেছি না, এটা আমি দার্জিলিংয়ের কথা বলছি। দার্জিলিংয়ের কথা বলছি। তো সেখানে হ্যান্ডমেড আমি কিছু চা আমি তৈরি করব, যেখানে অর্থোডক্স ব্ল্যাক টি, গ্রিন টি, ওলন টি, এইগুলি আমি অনেক প্রকারের চা তৈরি করি। সেটা অর্গানিক না হলে আসলে সম্ভব না। তখন থেকে আমি আসছি যে না, আমি অর্গানিক পদ্ধতি। পৃথিবীর অনেক দেশেই এই হ্যান্ডমেড টির কথা আমি শুনেছি। জাপানে এরকম একটি হ্যান্ডমেড টি গার্ডেন দেখার সুযোগও আমার হয়েছিল। তো আপনি এই হ্যান্ডমেড টি গার্ডেন সম্পর্কে আরেকটু যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন। আমি হ্যান্ডমেডে গেছি, আমি মানে ইউটিউবে এবং ফেসবুকে আমি ভিয়েতনাম, আপনার জাপান, হংকং, তাইওয়ান, চায়না, বিভিন্ন কিছু ব্যক্তির সাথে আমার লিঙ্ক আছে। তাদেরকে আমি তাদের ভাষায় ট্রান্সলেট করে আমি তাদের সাথে শেয়ার করছি, তোমরা যেভাবে অর্গানিক করতেছো, হ্যান্ডমেড চা করতেছো, আমাকে একটু শেখাও। তখন হংকংয়ের এক ভদ্রলোক আমাকে এই প্রযুক্তিগত কিছু ডিজাইন, প্রযুক্তি মেশিনের কিছু ডিজাইন, ছোট ছোট মেশিন, এই যখন আমাকে দিল, বাগানকে কিভাবে করা লাগবে,
এখন ওই ধারণা থেকে আমি ছোটো ছোটো যন্ত্র তৈরি করছি, যন্ত্র তৈরি করে বাগানকে আমি অর্গানিক পদ্ধতি নিয়ে গেছি, নিয়ে আমি এই ধরনের চা তৈরি করতেছি। এখন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি একজন সফল চা চাষি। জি, নিঃসন্দেহে। তো আপনি আসলে এখানে কি ব্যবহার করেন? আমি এখানে সবচেয়ে ব্যবহার করি ছাই এবং মানে গোবর, ছাই এবং ছাই এবং গোবরটা ব্যবহার করি। এই ব্যাপারটা অনেক গোবর সার, যেটা গোবর সার, জৈব সার, এটা আমি অনেক মানে বছরে একবার আমি দিই, অনেক পুরু করে, প্রায় 2 ইঞ্চি পুরু করে মাটিতে দেওয়া আছে। এটি সারা বছর এখন পর্যন্ত খাবারটা খেয়ে শেষ করতে পারেনি। আর ওই যেটা কীটনাশক আসে পেস্টিসাইড ইউজ করলে সেটা ফ্লেভার চাতে থাকবে। আমার হাতে দেখতে পাচ্ছেন যে 2টি পাতা 1টি কুড়ি, এটা দিয়ে আমি চা তৈরি করি। এখন ওই ফ্লেভারটা যদি না থাকে, সেটার জন্য আমি দেখতাম ছোটোর সময় মা চাচিরা এরা করতো কি, শিম গাছে লাউ গাছে ছাই ছিটাইতো, ছাই ছিটাইতো, যার জন্য মানে আপনার কীটনাশকের কাজটা হইতো। ওই ধারণা থেকে আমি এখন ছাই দিই, ছাইটা দিয়ে মোটামুটি আমার শুধু ছাইয়ে কাজ হচ্ছে। শুধু ছাইয়ে কাজ হচ্ছে। আচ্ছা, প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে আমাদের এই পঞ্চগড়ে চা উৎপাদন হচ্ছে এবং সম্প্রসারিত হচ্ছে, অনেকেই চা চাষে এসছেন। আনুমানিক কত জমিতে চা চাষ হয় পঞ্চগড়ে? এখানে আমাদের পঞ্চগড়ে চা চাষের গোড়াপত্তন হয় 2001 সাল থেকে, মূলত হয় বাণিজ্যিকভাবে। প্রায় 15,000-এর মতো কৃষক আছে, আর 12,000 থেকে 15,000 একরের মতো চা আছে। আর এটা অত্যন্ত, আমি তো বললাম যে এখানকার মাটির মানে ধরন হলো দার্জিলিং টাইপের, এখানে চার ফ্লেভার অনেক ভালো। কিন্তু এখানে আমরা শ্রমিক সংকটের জন্য আমরা প্রথম দিকে যারা চা ফ্যাক্টরি, ব্রডলিপ কারখানা, যেটা সিটিসি চা করা হয়, তারাই শিখেছিল যে একটু বড় পাতা দাও, কাঁচি দিয়ে কাটে। তখনই আমাদের চায়ের একটু দুর্নাম হয়ে গেছিল। এখন রিসেন্ট চায়না থেকে, জাপান থেকে মেশিন আসতেছে, প্লাগিং মেশিনে এখন 3.5 পাতার মধ্যেই পাতা উঠতেছে। এখন ভালো ফ্লেভারে চা ইনশাল্লাহ হচ্ছে, এবং সামনে আশা করা যায় এই চা শিল্পটা টিকবে। এবং একটা আশার হাসিয়া দিয়ে কাটাটা এখন ওই অপবাদ থেকে আর আমার বাগানে আমি হ্যান্ড প্লাগিং করি, আর টোটালি হ্যান্ড প্লাগিং। আচ্ছা, তো এটাতে অনেক বেশি শ্রমিক লাগে না? হ্যাঁ, অনেক বেশি শ্রমিক লাগে। তাতে কি খরচ পোষায়? তাতে হ্যাঁ, খরচ পোষায়। আমি তো চা, আমার তো অনেক দাম, আমার তো 20,000 টাকা কেজি পর্যন্ত চা আছে। আপনার চা 20,000 টাকা? 20,000 টাকা কেজি পর্যন্ত। কেন একটু বুঝিয়ে বলবেন? এই যে আপনার এই যে টপ বুট যেটা আছে, এই যে টপ বুট, এটাতে হোয়াইট টি তৈরি হয়। আচ্ছা, হ্যাঁ, এই হোয়াইট টি তৈরি হয়, সিলভার নিডলস যেটাকে বলা হয়। এটাকে 20,000 টাকা কেজি বিক্রি হয়। 20,000 টাকা? 20,000 টাকা। আর 2টি পাতা 1টি কুড়ি দিয়ে এটা করি আমি গ্রিন টি, অর্থোডক্স ব্ল্যাক টি, এটা করি। আর একটা আছে 1.5 পাতাতে আইব্রো গোল্ড তৈরি করে, হালদাবেলি করে। ড্রাগন অয়েল করি, যেটা লংজিং ড্রাগন অয়েল, চায়না করে। আর একটা কথা আপনি বলছিলেন যে আমাদের এই পঞ্চগড়ের যে চা চাষি, তারা সবাই খুব ক্ষুদ্র চা চাষি। ক্ষুদ্র মানে বেশিরভাগই 1 একর 2 একর এরকম, অনেকে 1 বিঘা জমি আছে, 33 ডিসিমাল আর কি, এরকম জমিও আছে। এরকম ক্ষুদ্র চা চাষি, এরা ওই পাতা প্লাগিং করে এটা মিলে বিক্রি করে। যাদের মিল আছে তাদের বাগান নাই, যাদের বাগান আছে তাদের মানে মিল নেই, ফ্যাক্টরি নেই। আর শ্রীমঙ্গলেতে যার বাগান তারই ফ্যাক্টরি। তো এই যে আমাদের ক্ষুদ্র চাষিরা, ধরেন যার 1 একর জমি আছে, সে চা চাষে চলে আসতেছে। আবার গণমাধ্যমে এমন খবরও প্রচারিত হচ্ছে সম্প্রতি, পঞ্চগড় অঞ্চলের অনেকেই চা বাগান তারা উৎখাত করছে, উঠিয়ে ফেলছে। সেটাই এখানে চা ফ্যাক্টরি মালিক যারা আছে, এরা একটা মাঝখানে একটা সিন্ডিকেটে চলে গেছিল। এরা চায়া সিন্ডিকেট। আমরা কৃষকদের কাছে আমরা 100 কেজি পাতা নিব, একটু বড় পাতা, ওরা না, এখন ভালো পাতা যাচ্ছে, তারপরে বলতেছে বড় পাতা, যার জন্য 40% ডিসকাউন্ট। 100 কেজি পাতা না 60 কেজির টাকা দিবে, 40 কেজির টাকা দিবে না, এই সিন্ডিকেটের জন্য। এখন আমাদের এই পঞ্চগড় এলাকায় 3টি আবাদ হয়। এই যে ধান শেষ হয়ে গেলে আলুর পরে হবে বাদামের পরে আবার ধান। তো 3টি ফসলে যে পরিমাণ টাকা আসে, সেই পরিমাণে ওরা যেহেতু সিন্ডিকেটের আওতায় পড়ে গেছি, যার জন্য বলছে না, সাথে আমাদের লস হচ্ছে, আমরা বাগান উঠায় ফেলতেছি। ইতিমধ্যে অনেকেই বাগান উঠায় ফেলছে আর কি, সিন্ডিকেটের কারণে। তবে বর্তমান যে প্রশাসন খুব চেষ্টা করছে, এবং বর্তমান ডিসি মহোদয় অত্যন্ত আন্তরিক চা চাষকে রক্ষা করার জন্য, উনি সিন্ডিকেট ভাঙার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করছে। তো আপনার দেখা দেখি কি অন্যরাও এটাতে চলে আসতে পারে? হ্যাঁ, অনেক মাঝখানে আমাদের নতুন টি বোর্ডের চেয়ারম্যান মহোদয় জয়েন করছেন, মেজর জেনারেল শেখ সারোয়ার হোসেন। উনি আমাদের দিনাজপুরি বাড়ি, উনি পঞ্চগড়ে ভিজিট করছে। ওনার কাছে আমরা সবাই দাবি করছিলাম যে পার্শ্ববর্তী ইন্ডিয়ায়, শ্রীলঙ্কায়, চায়নায় ক্ষুদ্র প্রসেসিং ইউনিট আছে, তো বাংলাদেশের চা আইনে কিন্তু ক্ষুদ্র প্রসেসিং ইউনিট নাই। তো এই আইনটা যদি আপনার করেন, তাহলে আমরা ক্ষুদ্র কৃষকরা আমরা লাভবান হব না, হ্যান্ডমেড চা তৈরি করবো, আমরা লাভবান হবো। আর
আইনের কথা আসছে কেন? আইনের কি? চা তো বাণিজ্যিক মন্ত্রণালয়ের অধীনে, আর চা আচ্ছা। তো অকশনে বিক্রি করা হয়। আমি চা অকশনে বিক্রি করি, গ্রিন টি বিক্রি করি। আমার চাটাই আমি আবার কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসে আমি আবার প্যাকেটিং করে বিক্রি করি। আমার ব্লেন্ডিং, আমার সব ধরনের লাইসেন্সগুলি সব করা আছে চায়ের। আর আমার চা টি টেকনোলজি একটা কোর্স আছে বাংলাদেশের সর্বপ্রথম কারিগরি বোর্ডের অধীনে, সেই কোর্সটি আমি পরিচালনা করি। আর যেহেতু ক্ষুদ্র আইনে আমি আওতায় পড়ি না, সেহেতু আমার প্রসেসিং ইউনিট আছে, সেই প্রসেসিং শিখাইতে গিয়ে কিছু আমার চা তৈরি করতে হয়, এটা তো আর আমি ড্রেনেজ করতে পারি না, সেটা আমি বিক্রি করে দিই অকশনে। চা বাগানে শেড ট্রি থাকতে হয়, Shade আমরা tree আমরা থাকতে সবাই জানি, না হলে অসুবিধা। কিন্তু আপনার এখানে শেড ট্রি হিসেবে আমি দেখছি এগুলো সব তেজপাতা গাছ। আচ্ছা। আমার দিকে যত চোখ যাচ্ছে, তো তেজপাতা গাছকে কিন্তু আমি শেড ট্রি হিসেবে ব্যবহার না, করতে দেখিনি। সেটি গাছ এটা কেন? ব্যবহার করা হয় চা বাগানে। এটা আপনার শিম জাতীয় উদ্ভিদ যে ধরনের গাছে আছে, যেমন করই, রেন্টি, হ্যাঁ, শিম জাতীয়। তাহলে শিম জাতীয় উদ্ভিদের আপনার শিকড়ের মধ্যে এক ধরনের নুডলস থাকে, সেটিতে নাইট্রোজেন Nitrogen সংগ্রহ করে। fixing-টা হয়। হ্যাঁ, এবং ওই গাছ নিজেও খাদ্য নাইট্রোজেন সংগ্রহ করে, আশেপাশে চা গাছকে খাদ্য সংগ্রহ করে। আর তার পাতাগুলি হলো ছোট, সেই পাতাগুলি আপনার চা বাগানে পরে নিচের দিকে পরে মালচিং পদ্ধতি নিচে সার হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম যে আমি সাথী ফসল হিসাবে, যেহেতু এই এলাকার তেজপাতের দাম অনেক বেশি, যার জন্য আমি সেটটির মতো কাজ করতেছি, আর পাশাপাশি আমি তেজপাতা একটা মানে পাতা বিক্রি করে আমি লাভবান হচ্ছি। শুধু এবং তেজপাতা বিক্রি করেন কত টাকা বছরে? বছরে আমার এখানে 3 একরের মতো আছে, 1 লক্ষ টাকা তেজপাতা বিক্রি হয়। 3 একর জমিতে এই প্লটটাতে সাথী 3 একর, ফসল হ্যাঁ, হিসেবে সাথী আমি ফসল বলবো 1 যে লক্ষ টাকা অতিরিক্ত 1 লক্ষ টাকা অতিরিক্ত বিক্রি হয়। 1 লক্ষ টাকা এটাতে কোনো আপনি খরচ পাচ্ছেন। নাই। এটা আপনি চাতে যে আমরা জৈব সার ইউজ করি, এই সার দিয়ে সে তার চেহারা দেখেন কত সুন্দর আছে। তো এইরকম আপনার এই চা বাগানের মডেল দেখে কি অন্যরা উৎসাহিত হচ্ছে বলে আপনার কাছে? হ্যাঁ, আমার মনে চা হয়? বাগান অনেকেই ভিজিট করতে আসে, প্রায়ই ভিজিট করতে আসে, এবং তারা এই মানে আমার মতো প্রসেসিং মানে করতে এবং অর্গানিক পদ্ধতিতে অনেকেই আগাচ্ছে যে অর্গানিক চা তৈরি করবে, এবং অনেক তৈরি করতেছে। আমি অনেককেই উৎসাহ প্রদান করছি, এবং অনেকেই আমি ছোট ছোট মেশিনপত্র আমি তৈরি করেও দিয়েছি। আমি নিজেই তৈরি করি মেশিন। আচ্ছা, মেশিন আপনি হ্যাঁ, নিজেই তৈরি নিজে করেন? মেশিন নিজে আর তৈরি আপনার মূল পেশা কি? আমার মূল পেশা শিক্ষকতা। আচ্ছা, আর আমার শিক্ষকতা। পলিটেকনিক কলেজ আছে তো, আচ্ছা। যার জন্য ওই কারিগরি কারিগরি ব্যাপারটা হ্যাঁ, আপনি- দক্ষতাটা একটু আছে আমার। আচ্ছা, আপনি তো সর্বগুণে গুণান্বিত একজন মানুষ মনে হচ্ছে। আপনি অর্গানিক পদ্ধতিতে চা করছেন, হ্যান্ডমেড টি করছেন, চা বাগানে আপনি বাড়তি ফসল হিসেবে তেজপাতা করছেন, আবার সেই চা যাতে প্রসেস করা যায় তার মেশিনারিজও আপনি উদ্ভাবন করছেন অথবা প্রক্রিয়াজাত না, করছেন। এটা আসলে মানে এটা সৃজনশীল একটা বিষয় আর কি। সৃজনশীল একটা হ্যাঁ, বিষয়, নিঃসন্দেহে। এখন আমার হংকংয়ের ভদ্রলোক কিন্তু এই মেশিনপত্রের সব ডিজাইন আমাকে দিয়েছে, কিভাবে তৈরি করতে হবে এগুলো সব আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি উনি কি দিয়েছে। এসেছিলেন? না, উনি আসেনি, সব চ্যাটিং হয় ওনার সাথে। আচ্ছা চ্যাটিং হয়, উনি আমাকে সার্বিক সহযোগিতা করছে আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে কত শ্রমিক কাজ করে? আমার এখানে শ্রমিক আপনার প্রসেসিং ইউনিটে ওখানে কাজ করে 2 জন, আর যেখানে শডিং করা হয় সেখানে কাজ করে 4 জন, আর বাগানে কাজ করে কোনোদিন 15 জন, 16 জন, 10 জন। কন্ট্রাক্ট বেসিসে যখন যেরকম প্রয়োজন হয় আপনি নিয়ে এবং আসেন। আমার এখানে সবচেয়ে মানে একটা খবর হলো, আমার বাগানে আপনারা দেখছেন হয়তো, আপনার চায়না, হংকং, তাইওয়ান, জাপানে কিন্তু অনেক শিক্ষিত ব্যক্তিরা আপনার মাথায় ক্যাপ পরে, টাই পরে কিন্তু পাতা প্লাগিং করে। আচ্ছা, করে, কিন্তু আমাদের দেশে অনেকেই কাজ করতে আমরা লজ্জা পাই, করে না। কিন্তু বিশেষ আমার করে কৃষিকাজ। কৃষিকাজে কিন্তু আমার এখানে যে মহিলাগুলিকে পাতা প্লাগিং করে, একসময় তাদের কোনো ইনকাম ছিল না, ইনকাম করতো না। কিন্তু এখানে যেহেতু পেশাটা ভদ্র, দাঁড়ায় কাজ করতে হয় ভদ্র, এখন তারাও ডেলি 300, 400, 500 টাকা করে প্লাগিং করে ইনকাম করে আর কি আমার বাগানে। এখানে আমরা যতটুকু দেখলাম যে এই তেজপাতার মানও কিন্তু গুণগত মানও খুব ভালো, যেহেতু এই হিমালয় টি গার্ডেনটি একটি অর্গানিক টি গার্ডেন। এখানকার তেজপাতাগুলোতেও কোনো রাসায়নিক সারের ব্যবহার নেই, কোনো কীটনাশকের ব্যবহার নেই, ফলে এর যে স্বাদ এবং গন্ধ, সেই গন্ধটাও কিন্তু খুবই ভালো বলে আমরা হাতে নিয়ে অন্তত যতটুকু পেলাম, বুঝতে পারলাম যে এটা অত্যন্ত উচ্চমান সম্পন্ন একটা তেজপাতা। সুতরাং এই যে সাথী ফসল নির্বাচনের ক্ষেত্রে একটা কৌশল করা এবং এই সাথী ফসলকে
চাষকে এমনভাবে করা যে যাতে করে আমরা আমাদের পরিবেশের সুরক্ষা করতে পারি, আমাদের জীববৈচিত্র্য যাতে আমরা সংরক্ষণ করতে পারি, আমরা মাটির স্বাস্থ্য যাতে ভালো রাখতে পারি, সর্বোপরি যেই ফসলটি আমরা উৎপাদন করছি সেই ফসলটি যাতে নিরাপদ হয়, সেই ফসলটি যাতে মানুষের ক্ষতির কারণ না হয়, সেই ফসলটি যেন আমাদের জন্য লাভজনক হয়, আমরা যেন আমাদের জীবনের যে সমৃদ্ধি সেই সমৃদ্ধির দুয়ার যেন আমরা খুলে দিতে পারি, সেই ভরসার জানালা খুলে দেওয়ার অভিপ্রায় নিয়েই কিন্তু আমাদের কাজ করা উচিত। সেই পরিকল্পনা থেকেই আমাদের কাজ করা উচিত এবং আমরা আজকে হিমালয় টি গার্ডেনে তার নিদর্শন দেখতে পেলাম। আপনার কাছে কি মনে হয় ভবিষ্যৎটা কি, আমাদের চা শিল্পের ভবিষ্যৎ? না, চা শিল্পের ভবিষ্যৎ মানে আছে বাংলাদেশে, মানে আমি আশা করি যে এখানে অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ, যারা একটু হতাশ তাদেরকে আমার যার সাথেই কথা হয়, আমি টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনে আমি ডাইরেক্টর, আমি সবসময় আমি সেমিনারে বিভিন্ন সময় বলি চা উঠাবেন না, চা বিকল্প পন্থায় করেন। আপনার 10 বিঘা আছে, 2 বিঘা আপনি অর্গানিক করেন, অর্গানিক করে আপনি এনপ্রস করেন, আর 8 বিঘা আপনি ব্রডলিফ কারখানায় দেন। একসময় 2017 কি 18 সালে আপনার লন্ডন টি এক্সচেঞ্জে যে 13 কোটি টাকা কেজি, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের চা, এটা আমরা গর্বিত। একটু বলেন তো। বাংলাদেশের সিলেটের যে চা, ওটা 900 কেজি চা থেকে 1 কেজি চা তৈরি করা হয়েছিল। সেটাকে সোনার মানে 23 গ্রেডের মধ্যে সোনার পারদ দিয়ে করা হয়েছিল, যে 1 কেজি চা আপনার 13 কোটি টাকা বিক্রি হয়েছিল। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি করে। লন্ডন টি এক্সচেঞ্জে আলিউর সাহেব, সে সিলেটের মানে বংশোদ্ভূত আলিউর রহমান আমার এখানে আসছিল। আমার একটা শোরুম আছে পঞ্চগড়ে, আলী সাহেব আমার শোরুমে ভিজিট করছিল। উনি আমাকে বলছে যে ভালো মানের চা করেন, আপনার কাছ থেকে আমি লন্ডনে নিয়ে যাই। চায়ের সঙ্গে সোনার কি সম্পর্ক? ওর সাথে সোনা মিশাইতে হলো কেন? সেই প্রযুক্তিটা আমার জানা নেই। আমি দেখছি যে কিভাবে ওরা চায়ের সাথে। আলিউর রহমান কি সাহেব কি আপনাকে সোনা মিশাইতে বলছে? না, আমাকে অর্থোডক্স ব্ল্যাক টি আমার কাছে চেয়েছেন। বিশেষ করে চাটা নিরাপদ হওয়াটা খুবই জরুরি। খুব জরুরি, চা তো আমরা পান করি, যেহেতু আমরা পান করি, সেটা লিকুইড। হ্যাঁ, এটা নিরাপদ হওয়া খুবই জরুরি। সুতরাং সেটাতে যদি রাসায়নিক দূষণ থাকে, হেভি মেটাল থাকে, অন্যান্য যেই ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো যদি থাকে, তাহলে তো খুবই। আর আমাদের তো গ্রিন টি আমরা যেটা তৈরি করি, এটা আপনার 85-86 ডিগ্রি তাপমাত্রা। এটা যদি মানে প্রেসিডেন্ট খুব বেশি ইউজ করা হয়, আপনার সেই গরমে সেটা নষ্ট হবে না। এটা সরাসরি আমাদের বডি, চা কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকার। যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, পলিফেনল আছে, ক্যাটোসিন আছে, এটা আপনার তারুণ্যতাকে ধরে রাখে, তাৎক্ষণিক আপনার ব্রেনের ইমেজটাকে সজীব করে। হ্যাঁ, এটা আবার অন্য মানে খারাপ করবে বডির জন্য। যার জন্য নিরাপদ প্রত্যেকে যেন সচেতন হই। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনাদের মাধ্যমে, প্রত্যেকে যেন সচেতন হই অন্তত খাদ্য নিরাপত্তার জন্য। সব ফসলই যেন আমরা চেষ্টা করি একটু অর্গানিক পদ্ধতি করে, যেন আমাদের দেশের সব নাগরিক ভালো থাকে, সুস্থ থাকে। আমরা এতক্ষণ ধরে এই হিমালয় টি গার্ডেনের স্বত্বাধিকারী জনাব জহিরুল ইসলামের সঙ্গে কথা বললাম। তার কাছে আমরা সংক্ষিপ্ত পরিসরে হলেও একটা মোটামুটি বিস্তারিত এবং একটা পরিপূর্ণ ছবি পেয়েছি যে এখানকার ক্ষুদ্র উদ্যোক্তারা, ক্ষুদ্র চা চাষিরা, তারা কী ধরনের সমস্যার মধ্যে পড়ছেন এবং তাদের যে আশাহত হৃদয়, এই যে অনেকেই চা নিয়ে হিমশিম খাচ্ছেন, তারা চা বাগান উঠিয়ে ফেলছেন, কেউ উঠিয়ে ফেলবেন ভাবছেন, সেই জায়গাতে জহিরুল ইসলাম কিন্তু আশার বাণী শোনালেন। তিনি বললেন চা উঠিয়ে ফেলা নয়, বরং আমাদের যে সৃজনশীলতা আছে, আমাদের যে মেধা আছে, আমাদের কৌশলের মধ্যে যদি একটু পরিবর্তন আসতে পারি, তাহলে এখনো পর্যন্ত আমাদের এখানে চা শিল্পের সম্ভাবনা অসীম। আমরা ভাবতে পারি যে প্রায় 20,000 টাকা কেজি এখানকার চা, পঞ্চগড়ের চা বিক্রি হচ্ছে এবং সেটা বাংলাদেশের বাজারেই বিক্রি হচ্ছে, এবং এটি সম্ভব হয়েছে শুধুমাত্র সৃজনশীলতা প্রয়োগের কারণে। চা যেন নিরাপদ হয়, চায়ের সঙ্গে আমরা যেন অন্য কোনো বিষ না মেশাই, সেই ব্যাপারগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের চা চাষিরা যেমন লাভবান হবে, আমরা প্রত্যেককেই লাভবান হতে পারবো এবং চা আমরা রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো, সাশ্রয়ও করতে পারবো। সুতরাং এই অপার চা শিল্পের সম্ভাবনাকে আমরা
বিকশিত হতে দিই, আমরা এই অপার চা শিল্পের সম্ভাবনাকে সহযোগিতা করি, সেই প্রত্যাশা থাকবে। আমরা জনাব জহিরুল ইসলামের কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি একটি পথ নির্দেশ তৈরি করেছেন, তিনি অর্গানিক চা চাষে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, তিনি নিজে করে দেখাচ্ছেন এটা করা সম্ভব। জহিরুল ইসলামের মতো করে আরও অন্যান্য উদ্যোক্তারাও এগিয়ে আসবেন, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তারা, এবং জহিরুল ইসলাম সাহেব বলেছেন যে তিনি শেখাবেন, তিনি সহযোগিতা করবেন, সুতরাং আমরা তার সহযোগিতা গ্রহণ করব এই প্রত্যাশা রাখছি। অনেকে মনে করে থাকেন যে চা পাতাতে কীটনাশকের তেমন কোনো প্রভাব থাকে না। তার কারণ চা পাতা যেরকম প্রক্রিয়াজাত হয়ে আমাদের ঘরের টেবিলে আসে ততক্ষণে কীটনাশকের অবশেষগুলো তেমন থাকে না। কিন্তু চা উৎপাদন করতে গিয়ে যে কীটনাশকের যে নানা রকমের প্রভাব, সে প্রভাবটি কিন্তু বন্ধ করা যায় যদি আমরা জৈব বালাইনাশক ব্যবহার করতে পারি। বিশেষ করে চা বাগানের যে সমস্ত শ্রমিক কর্মীরা আছেন তারা যখন কীটনাশক ব্যবহার করেন তখন সেটি তাদের স্বাস্থ্যের উপর কিন্তু প্রভাব পড়ে। এবং একইভাবে আমরা জানি যে এখানে যে জীববৈচিত্র্য, সে জীববৈচিত্র্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয় যদি কীটনাশক ব্যবহার করা হয়। কিন্তু বর্তমান সময়ে জৈব বালাইনাশক ব্যবহার করার কারণে এই সমস্ত পরিস্থিতির কিন্তু অনেক উন্নত হয়েছে। আমরা চাইব একটি, দুটি বা 20টি, 30টি বাগানে না, বাংলাদেশের সমস্ত চা বাগানে অন্ততপক্ষে জৈব বালাইনাশক ব্যবহৃত হোক। কারণ মানুষ প্রত্যক্ষভাবে এখানে কাজ করেন এবং এই পাতা প্রত্যক্ষভাবে মানুষ গ্রহণ করেন। অতএব সব মিলিয়ে আমরা চাইব যে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হোক, নিরাপদ খাদ্য, নিরাপদ স্বাস্থ্য, নিরাপদ পরিবেশ সব কিছু নিশ্চিত হোক এই চা বাগানগুলোতে, এবং তাহলেই আমরা সত্যিকার অর্থে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। আজ এ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।